এতটা কাছাকাছি থাকার ফলে মায়ার মনের অস্থিরতার সৃষ্টি হচ্ছে। মায়ার ঠোঁট দুটো তরতর করে কাঁপছে। তখনই হঠাৎ তুর্য মায়ার ঠোঁট জোড়ার দিকে এগিয়ে আসতে থাকে। মায়া ভয় পেয়ে যায়। তাই তো তুর্যর হাত থেকে ছুটতে তুর্যকে জোরে ধাক্কা দিয়ে বসে। তুর্য অন্যমনস্ক ছিল, তাই মায়ার ধাক্কায় কিছুটা পিছিয়ে যায়। মায়া নিজের দিকে তাকিয়ে দৌড়ে গিয়ে চেয়ারের ওপর থেকে ওড়নাটা এনে নিজের গায়ে জড়িয়ে নেয়। তারপর ওয়াশরুমের দিকে দৌড় দেয়। উদ্দেশ্য ওয়াশরুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেওয়া। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, ওয়াশরুমে ঢোকার আগেই তুর্য মায়ার হাত ধরে ফেলে। মায়াও কিন্তু কম যায় না। তুর্য মায়ার হাত ধরার সাথে সাথেই মায়া তুর্যের হাতে কামড় বসিয়ে দিল। মায়ার সবকটি দাঁতের দাগ তুর্যর হাতের কবজিতে বসে গেল। তবুও তুর্য মায়ার হাত ছাড়ল না, কারণ তুর্য জানে হাত ছাড়লেই উড়ে যাবে তার পাখি। তুর্য রাগী গলায় বলল, এই পুঁটি মাছের মতন শরীরে এত শক্তি আসে কোত্থেকে? আমার শরীরে শক্তি থাকবে না তো কি আপনার মতন বুড়োর শরীরে শক্তি থাকবে? মায়ার কথা শুনে তুর্যর কপাল কুঁচকে এলো। তুর্য কপাল কুঁচকে নিয়ে মায়াকে জিজ্ঞেস করলো, তুমি কি কোনোভাবে আমাকে বুড়ো বলেছ? কোনোভাবে আবার কি, আমি ডাইরেক্ট আপনাকে বুড়ো বলেছি। আমার বয়স কত জানো তুমি? হ্যাঁ। কত? 28। আর আমার বয়স 18। আপনি আমার থেকে গুণে গুণে 10 বছরের বড়, তাই আপনি বুড়ো। এটা কোনো লজিক হলো? আমার কাছে তো এটাই লজিক। আচ্ছা ঠিক আছে, মানলাম আমি বুড়ো, কিন্তু তুমি কি জানো আর অল্প কিছুদিনের ব্যবধানে এই বুড়োকে সামলাতে তোমাকে হিমশিম খেতে হবে? মায়া চোখ বড় বড় করে তাকালো তুর্যের দিকে আর বিড়বিড় করে বলতে থাকলো, হে ওপরওয়ালা, হে কেমন নির্লজ্জের হাতে ফেলেছো আমায়, এর মুখে কি কোনো কথাই আটকায় না? তখনই তুর্য বলে উঠল, আমাকে পেয়েছো বলে ওপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার তো খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই। নির্লজ্জের মতন উল্টোপাল্টা কথা না বলে আপনি বরং বের হন এই রুম থেকে। আরে কোথায় যাব? আমি তো আজ সারা রাত তোমার সাথে গল্প করব বলে এসেছি। অনেক হয়েছে গল্প। আপনার মতো নির্লজ্জ লোকের সাথে আর কোনো গল্প করার ইচ্ছে আমার নেই। আপনি যাবেন নাকি আমি তন্নি আপুকে ডাক দিব? মায়ার হুমকি শুনে তুর্য একটু ন্যাকা ন্যাকা ভাব করে বলল, ওরে বাবারে, আমি তো ভয় পেয়ে গেছি। তন্নি আসলে তো আমাকে মেরে ফেলবে, তাই না? মায়া নিজেও জানে যে তন্নি নিজের বড় ভাইকে কিছু বলবেই না, একটা মাত্র ভাই বলে কথা। তারপর মায়া বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আপনি এই রুমে থাকেন, আমি তন্নি আপুর রুমে গিয়ে শুয়ে পড়ছি। মায়া চলে যেতে নিলেই তুর্য হঠাৎই মায়ার হাত চেপে ধরে। তারপর মায়ার দিকে তাকিয়ে বলে, একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি, আমাকে উত্তরটা দিয়ে দিলেই আমি এখান থেকে চলে যাব। কি প্রশ্ন? গত 8 বছরে যা যা হয়েছে তা নিয়ে কি তুমি আমার উপর রেগে আছো? মায়া সোজা সাপটা উত্তর দিল না। গত 8 বছরে আমার সাথে যা যা হয়েছে তা নিয়ে আমি কখনো আপনার উপর রাগ করিনি, কারণ এখানে আপনার কোনো দোষ ছিল না। আর এই বিয়েটার কারণে 8টা বছর আপনিও আপনার পরিবার থেকে দূরে থেকেছেন, কষ্ট আপনিও তো কম পাননি। তবে হ্যাঁ, যখন সব কিছু বুঝতে শিখলাম তখন অভিমান হয়েছিল আপনার ওপর। যখনই মানুষের তিরস্কারের শিকার হতাম তখনই ভাবতাম আপনার কথা, কেন আপনি আমাকে এই সমাজের কিছু মানুষরূপী পশুদের সামনে রেখে চলে গেলেন, যারা কিনা তাদের কথার তীরে আমার ছোট্ট হৃদয়টাকে ক্ষতবিক্ষত করত প্রতিনিয়ত। এতক্ষণ মায়ার কথা চুপচাপ শুনে তুর্য এবার বলে উঠল, তখন আমাদের কারোরই সংসার করার বয়স ছিল না। মায়া বলল, আমি কিন্তু একবারও বলিনি আমার সাথে সংসার করেননি কেন, কারণ তখন আমার বয়স ছিল মাত্র 10 বছর। ওই বয়সে কি সংসার হয়? কিন্তু পাশে তো থাকতে পারতেন, যেভাবে মামনি বাবাই তন্নি আপু ছিল। আপনিও ভাবে চলে না গেলে তো সমাজের লোকেরা আমার দিকে আঙুল তুলতে পারতো না। ভুলটা আমাদের কারোরই ছিল না, পরিস্থিতি আমাদেরকে ভুল জায়গায় দাঁড় করিয়েছিল। তবুও আমি নিজের ভুল স্বীকার করছি, আশা করি তুমি আমাকে ক্ষমা করে দেবে। বলেই তুর্য মায়ার রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। মায়া খুব স্বাভাবিকভাবে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মায়া জানে যে সত্যিই এখানে তুর্যর কোনো দোষ ছিল না, কারণ তুর্য যদি তখন লন্ডনে পাড়ি না জমাতো তবে তুর্য এই বয়সে এতটা প্রতিষ্ঠিত হতে পারত না। এগুলো ভাবতে ভাবতে মায়া ঘুমিয়ে পড়ল।
মাঝখানে কেটে গেছে একটা দিন। সেদিনের পর আর তুর্য তেমন একটা মায়ার সম্মুখীন হয়নি। তুর্য এখন মহাব্যস্ত। একমাত্র ছোট বোনের বিয়ে বলে কথা। বিয়ের সমস্ত দায়িত্ব আরাফ খান এবং তুর্যের কাঁধে থাকায় গতকাল তুর্যকে তেমন একটা বাড়িতে পাওয়া যায়নি। আজকের দিনটা খানবাড়ির সকলের কাছে খুবই আনন্দমুখর। খানবাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। খানবাড়ির সকল আত্মীয় স্বজন গতকালই চলে এসেছে। সেই সাথে চলে এসেছে তুর্যের ফুপিরাও। এত ব্যস্ততার মধ্যেও এক ফাঁকে তুর্যের বড় ফুপি আতিয়া বেগমকে বলে উঠলেন, মেয়ের বিয়ে তো দিয়ে দিয়েছো, এবার আমাদের ছেলেটার জন্য ঘরে একটা বউ আনো। সে কি আপা, ছেলেকে কবার বিয়ে করাবো? ছেলের বউ তো আমার ঘরেই আছে। সেটাই তো বলছি, তোমার ভাইজিকে এবার বিদায় করো, তারপর তুর্যের জন্য একটা বউ আনো। আর তোমার ভাইজিকে তো ফেলে দিতে বলছি না, তুর্যর সঙ্গে ডিভোর্স করিয়ে ওকেও একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। এত কিছুর আর প্রয়োজন হবে না আপা। তুর্য এখন মায়ার সাথে সংসার করতে চায়। তুর্য তো মায়া বলতে পাগল। আতিয়া বেগমের মুখে এই কথা শুনে পারভিন খান যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। মনে মনে ভেবে রেখেছিল মায়ার সাথে তুর্যর ডিভোর্সটা হলে সে তার ছোট মেয়ে জুঁইকে তুর্যের সাথে বিয়ে দেবে। তুর্যর গলায় ঝুলানোর জন্য 2 বছর আগে মেয়েকে লন্ডনে পাঠিয়েছিলেন তিনি, কিন্তু তার মেয়ে জুঁই সেখানে গিয়ে অন্য একটা ছেলের সঙ্গে লিভ ইন রিলেশনে থাকতে শুরু করে। 6 মাস আগে ছেলেটার সঙ্গে ব্রেকআপ হওয়ার ফলে জুঁই এখন ফিরে এসেছে। আজ তন্নির গায়ে হলুদের অনুষ্ঠান। মায়া পড়েছে তন্নির কিনে দেওয়া সেই হলুদ শাড়িটি। পার্লার থেকে মেকআপ আর্টিস্ট এসে সাজিয়ে দিচ্ছে তন্নি সহ তার সকল কাজিনদের। বাদ যায়নি মায়াও, যদিও মায়া প্রথমে রাজি হয়নি। মায়া বারবার বলেছিল সে নিজের মতন করে সাজবে, কারণ ভারী সাজ তার ভাল লাগে না। তবে তন্নির জোরাজুরির কাছে হার মানতে হলো মায়াকে। মায়া বারবার মেকআপ আর্টিস্টকে বলছিল, আপু আমাকে ভারী কোনো মেকআপ লুক দেবেন না, আমাকে সিম্পলের মধ্যেই কিছু সাজিয়ে দিন। মেকআপ আর্টিস্ট মায়ার কথা অনুযায়ী সিম্পলের মধ্যেই সুন্দর করে সাজিয়ে দিল। সন্ধ্যায় নীরবদের বাসা থেকে সবাই এসেছে তন্নির গায়ে হলুদ মাখাতে। হলুদ শাড়িতে মায়াকে দেখতে একদম পরীর মতন লাগছে। মায়ার এই সৌন্দর্য হয়তো বংশগত। আতিয়া বেগম এই বয়সেও অসম্ভব সুন্দরী একজন মহিলা, আর তন্নিও হয়েছে মায়ের মতন। তন্নির সৌন্দর্য যেন উপচে পড়ছে আজ। গায়ে হলুদের অনুষ্ঠান করা হচ্ছে খানবাড়ির ছাদে। এটা অবশ্য তন্নির ইচ্ছে ছিল। একে একে সবাই তন্নিকে হলুদ মাখাতে শুরু করে। তখনই সব ব্যস্ততা শেষ করে খানবাড়ির ছাদে উপস্থিত হয় তুর্য। তুর্যর সাথে আছে তার অ্যাসিস্ট্যান্ট ও বন্ধু ইমন। ইমন আজ বিকেলে দেশে এসেছে। তুর্য এয়ারপোর্টে গিয়েছিল তাকে আনতে। তুর্য এবং ইমন লন্ডনে এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। ওখান থেকেই তাদের বন্ধুত্বের সূচনা হয়। তুর্যের এমন কিছু নেই যা সে জানে না, শুধু মায়ার বিষয়টা ছাড়া। তুর্য কখনো মায়ার বিষয়টাই ইমনকে জানানোর প্রয়োজন বোধ করেনি, কারণ তুর্য তো এতদিন মায়ার সাথে ওর বিয়েটাই মানত না। তুর্য ছাদে গিয়ে এদিক ওদিক তাকিয়ে মায়াকে খুঁজতে শুরু করে। তখনই মায়ার নিচের থেকে মিষ্টির প্লেট হাতে করে ছাদে আসে। ছাদের সিঁড়ির দিকে তাকাতেই তুর্যের ডান হাতটা আপনা আপনি বুকের পাশে চলে যায়। মায়াকে শাড়ি পরা অবস্থায় দেখে তুর্য তার বুকের বাম পাশে হঠাৎ চিনচিনে ব্যথা অনুভব করলো। তখনই পাশ থেকে ইমন বলে ওঠে, কিরে কি হলো তোর? তুই বুঝবি না। আর একটু পরেই মায়া তন্নিকে হলুদ মাখাতে তন্নির পাশে গিয়ে বসলো। তখনই ইমনের চোখ গেল মায়ার দিকে। প্রথম দেখাতেই ইমন মায়ার ওপর ক্রাশ খেলো। গায়ে হলুদের অনুষ্ঠান সুন্দরভাবে পার হয়ে গেল। রাতে মায়া নিজের রুমের দিকে যাচ্ছিল। তখনই ইমন আবার দেখলো মায়াকে। দেখেই সে দৌড়ে মায়ার কাছে গিয়ে বলতে শুরু করলো, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আচ্ছা এখানে যে মেয়েটার বিয়ে হচ্ছে সে আপনার কে হয়? উনি আমার আপু। আপনার নামটা বলা যাবে? আমার নাম মায়া। আপনার নামটাও দেখছি আপনার মতোই। মানে? মানে নামটা আপনার খুব সুন্দর। ধন্যবাদ। মায়ার কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেল। এদিকে মায়া নিজের রুমে যেতেই ইমন খুশিতে লাফাতে লাফাতে তুর্যের কাছে চলে গেল। তুর্য তখন নিজের বিছানায় বসে ল্যাপটপে ক্লায়েন্টদের মেল চেক করছিল। তখন ইমন তুর্যের হাত থেকে ল্যাপটপটা বন্ধ করে রাখলো। তারপর তুর্যকে বলতে শুরু করলো,
ভাই, আমি তো তোর বোনের প্রেমে পড়ে গেছি। কি বলছিস কি? তোর মাথা ঠিক আছে? কালোর বিয়ে? আরে ওটা না, ছোটটার প্রেমে পড়েছি। তুর্য বুঝতে পারলো না ইমন তার কোন বোনের কথা বলছে, তাই কপাল কুঁচকি বলল, কোথায় দেখেছিলি তাকে? তোর বোনকে হলুদ মাখানোর সময়। ওখানে তো অনেকেই ছিল, আমি কিভাবে বুঝবো তুই কার কথা বলছিস? ভাই, ওর নাম মায়া। এতক্ষণ ইমন তুর্যের সামনে বসে কথাগুলো বলছিল। মায়ার নাম শোনার সাথে সাথেই তুর্য ইমনের কোমর বরাবর লাথি মেরে চেঁচিয়ে বলতে থাকে, ওটা আমার বোন না, ওটা আমার বউ। এই একটা কথা শোনার সাথে সাথেই ইমনের মন কাঁচের টুকরের মতন ভেঙে গেল। কিন্তু এক মুহূর্ত পরে এমন মেঝেতে বসা অবস্থাতেই ভাবতে শুরু করলো, এই 8 বছরে তুর্য আমার সাথেই ছিল, তাহলে বিয়ে কখন করলো? এটা ভাবতেই ইমনের মনে আশার আলো জেগে উঠল। ইমন বলে উঠল, তুই মিথ্যে বলছিস। 8টা বছর তুই লন্ডনে থাকলি, তাহলে বিয়ে করলি কবে? তুর্য ইমনকে সব কিছু খুলে বলল। তুর্যের কথা শুনে ইমন মেঝেতে বসে বাচ্চাদের মতন কান্না শুরু করলো আর বলতে থাকলো, এটা কি হলো আমার সাথে? আমি তো বরবাদ হয়ে গেলাম। এত বছর পর কারোর ওপর ক্রাশ খেলাম, আর সেও আমার ভাবি বের হলো। ইমন এভাবে রাত পার করে দিল। সকালে বাড়ির সবাই ভীষণ ব্যস্ত। ব্যস্ততার মধ্যে অনেক দিন পার হয়ে গেল। আর 1 ঘন্টা পরে বরযাত্রী চলে আসবে। মায়া এখনো তৈরি হয়নি। সে আয়নার সামনে দাঁড়িয়ে দু একটা ড্রেস নিজের সঙ্গে লাগিয়ে দেখছে, কোনটাতে তাকে বেশি মানাবে। মায়া ভেবে পাচ্ছে না আজ তার কি পরা উচিত। তখনই তুর্য রুমে আসে। তুর্য সোজা এসে মায়ার পাশে দাঁড়ায়। তারপর মায়ার দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয়। মায়া ব্যাগটা হাতে না নিয়েই জিজ্ঞেস করে, কি আছে এই ব্যাগে? আর আমাকে দিচ্ছেন কেন? এটার মধ্যে একটা শাড়ি আছে। তো এটা আমাকে দিচ্ছেন কেন? আজ তুমি এটা পরবে তাই। যদি না পরি? মায়ার কানের কাছে গিয়ে মুখ নিয়ে তুর্য ফিস করে বলল, যদি না পরো তাহলে তুমি যেটা পরবে সেটা নিজের হাতে খুলে আবার নিজের হাতে তোমাকে এই শাড়িটা আমি পরিয়ে দেব। আর তুমি তো জানোই আমি কতটা নির্লজ্জ। বিশ্বাস করো, তোমাকে ড্রেস চেঞ্জ করিয়ে দিতে আমার একটুও লজ্জা করবে না। তুর্যের মুখে এসব কথা শুনে মায়া রেগে গিয়ে তুর্যের হাত থেকে ব্যাগটা নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বলতে থাকে, আমি এটা পরবো না, পরবো না, পরবো না। আর আপনি খবরদার বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। কথা শেষ করার আগেই তুর্য মায়ার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। মায়ার পুরো শরীর কিছু মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। মায়া প্রথমে বুঝে উঠতে পারল না তার সাথে এটা কি হচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই মায়ার মস্তিষ্ক সচল হয়ে গেল। তখন মায়া অনেক চেষ্টা করলো তুর্যের থেকে নিজেকে ছাড়ানোর জন্য। মায়ার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু তুর্যের মতন বলিষ্ঠ দেহের অধিকারী একজন পুরুষের হাত থেকে নিজেকে ছাড়ানো মায়ার পক্ষে সম্ভব হলো না। পুরো 2 মিনিট পরে তুর্য মায়াকে ছেড়ে দিল। তুর্যের থেকে ছাড়া পেয়ে মায়া জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। তখন তুর্য মায়ার কানের কাছে এসে ফিসফিস করে বলতে থাকে, এটুকুতেই এই অবস্থা? তাহলে যেদিন পুরো আমিটাকেই তোমার নামে লিখে দেব সেদিন কি হবে তোমার? তুর্যের কথা কানে আসতেই মায়া রাগী চোখে তুর্যর দিকে তাকায়। তারপর বলতে থাকে, আপনার সাহস কি করে হলো আমাকে স্পর্শ করার? কোন অধিকারে আপনি আমাকে স্পর্শ করলেন? সেদিন তোমাকে জুয়েলারি শপ থেকে ডায়মন্ডের নেকলেস দুটো কিনে দিয়েছি। ওই নেকলেস দুটোর দাম ছিল 70 লক্ষ টাকা। আর আমাদের বিয়ের সময় মোহরানা নির্ধারিত করা হয়েছিল 50 লক্ষ টাকা। সেই হিসাবে আমি তোমার মোহরানা পরিশোধ করে দিয়েছি 2 দিন আগেই। এখন যদি স্বামীর অধিকার নিয়ে তোমার কাছে আসতে চাই, তাহলে তুমি আমার কাছে নিজেকে উজাড় করে দিতে বাধ্য থাকবে। কিন্তু আমি তা কখনোই চাইবো না। আমি সেদিনই তোমাকে আপন করে নেব যেদিন তুমি নিজে থেকে আমার কাছে এসে ধরা দেবে। মোহরানার নাম ভাঙিয়ে টাকার বিনিময়ে আমার দেহটা কিনে নিতে চাইছেন? মায়ার কথাটা বলার সাথে সাথেই তুর্য মায়ার গালে একটা চড় বসিয়ে দেয়। তুর্যের শক্ত হাতের চড় খেয়ে মায়া তাল সামলাতে না পেরে বিছানার ওপর গিয়ে পড়ে। তারপর বিছানায় বসা অবস্থায় কান্না করতে করতে বলল, আমি আপনার বাড়ির আশ্রিতা বলেই আমার সাথে এরকম করতে পারছেন। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো, তাহলে আপনি কখনোই আমার সাথেই ব্যবহার করতে পারতেন না। 8 বছর আগে আমি তোমাকে যতবার আঘাত করেছি তা নিয়ে আমার আফসোস হয় মায়া, কিন্তু আজ তোমাকে যে চটটা দিলাম এটা নিয়ে আমার মনে কোনো আফসোস থাকবে না।
বরং তুমি যে কথাটা বলেছ তার জন্য তোমার জিভ টেনে ছিঁড়ে দিতে পারলেই আমার মনটা শান্তি হতো। আমি তো ভুল কিচ্ছু বলিনি। প্রতিটি পুরুষ মানুষই নারীর দেহের লোভে আটকায়। সব পুরুষ এক না, না হলে আমি সবার মতন না। আপনিও সবার থেকে আলাদা না, এটা তোমার ভুল ধারণা। তাই আমার এই সৌন্দর্য না থাকলে আপনি কি আমাকে বউ হিসাবে মেনে নিতেন? আমার এই রূপ না থাকলে কি আপনার এই দামি দামি গিফটগুলো আমার পাওনা হতো? আমি দেখতে কুৎসিত হলে কি আপনি আসার পরও খানবাড়িতে আমার জায়গা হতো? প্রতিটি মানুষই সৌন্দর্যের পূজারী, আর আপনিও তার ব্যতিক্রম নন। নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করছিস? যদি বলি হ্যাঁ, যেই সৌন্দর্যের জোরে আমি এখনো পর্যন্ত টিকে আছি সেই সৌন্দর্য নিয়ে এইটুকু অহংকার তো করতেই হয়। তখনই তুর্য মায়ার চোয়াল টিপে ধরে, ঠোঁট উঁচিয়ে বলতে থাকে, আব্রাহাম খান তুর্যকে তুই এখনো চিনিসনি। তোকে আমার চাই মানে চাই। আমি এতটাও সুপুরুষ নই যে নিজের ভালোবাসা ভাগ্যের উপর ছেড়ে দেবো। আমারটা আমি আদায় করে নিতে জানি। আর তুই যেই সৌন্দর্যের অহংকার করছিস, প্রয়োজনে তোর সৌন্দর্য আমি অ্যাসিড দিয়ে পুড়িয়ে তোকে সারা জীবন নিজের কাছে বন্দি করে রাখবো। কথাগুলো বলে তুর্য ছেড়ে দেয় মায়াকে, তারপর বেরিয়ে যায় রুম থেকে। দরজার কাছে যেতেই তুর্য আবারও ঘুরে তাকায় মায়ার দিকে। মায়ার দিকে তাকিয়ে বলতে থাকে, আজ চলে যাচ্ছি তোর কাছ থেকে। খুব শীঘ্রই তুই নিজে আসবি আমার কাছে, তখন কিন্তু আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। কথাগুলো বলে তুর্য চলে যায় সেখান থেকে। তুর্য চলে যাওয়ার কিছুক্ষণ পর মায়া গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। নিজেকে ভালো করে দেখতে থাকলো। চড় মারার ফলে তুর্যের হাতের 5টা আঙুলের দাগ মায়ার গালে বসে গেছে। নিজের এই অবস্থা দেখে আয়নার সামনে দাঁড়িয়ে মায়া অনেকক্ষণ কান্না করে। কিছুক্ষণ পর নিচে শোরগোল শুরু হয়। সবার মুখে শোনা যায় বরযাত্রী চলে এসেছে। তাই মায়া আর দেরি না করে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে একটু পানি নেয়। তারপর আলমারি থেকে গোল্ডেন কালারের একটি গ্রাউন বের করে তা পরে নেয়। গ্রাউনটি পরে আয়নার সামনে এসে ফাউন্ডেশন এবং ব্রাশের সাহায্যে থাপড়ের দাগটি ঢাকার চেষ্টা করে। নিচে অনেক লোকজন আছে। এতগুলো মানুষের মাঝে কোনো বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে চায় না। সুন্দর মতন তৈরি হয়ে মায়া নিচে চলে গেল। তখনই একটা বাচ্চা এসে জানালো তন্নি নাকি অনেকক্ষণ যাবৎ মায়াকে খুঁজছে। তাই মায়া আর দেরি না করে তন্নিকে যেই রুমে সাজানো হয়েছে সেই রুমে চলে গেল। মায়া গিয়ে দেখলো তন্নিকে সাজানো শেষ হয়েছে। বউ সাজে তন্নিকে অপূর্ব লাগছে। তন্নি মায়াকে আসতে দেখেই বলতে শুরু করলো, কিরে কোথায় মরেছিলি? সেই কখন বলি রেডি হয়ে আসছি, তারপর তো আর তোর কোনো খবরই নেই। বলতে বলতে তন্নি মায়ার মুখের দিকে তাকালো। তন্নি মায়ার চোখ দেখে অবাক হয়ে গেল। মায়ার চোখ দুটো অসম্ভব লাল হয়েছিল। দেখেই বোঝা যাচ্ছিল যে এখানে আসার আগে মায়া অনেকক্ষণ যাবৎ কান্না করছিল। মায়ার সাথে কথা বলার জন্য তন্নি সবাইকে বলল, আমার একটা পার্সোনাল কাজ আছে, সবাই একটু কিছুক্ষণের জন্য বাইরে যাবে প্লিজ। তন্নির কথা শুনে সবাই একে একে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। সবার সাথে মায়াও বেরিয়ে যেতে নিলে তন্নি মায়ার হাত ধরে মায়াকে বিছানার এক পাশে বসিয়ে দিল। তারপর নিজে গিয়ে দরজাটা আটকে এসে মায়ার পাশে বসে মায়াকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বনু? কই কিছু না তো। তাহলে এভাবে তোতলাচ্ছিস কেন? আমাকে মিথ্যে বলছিস? না আপু, মিথ্যে কেন বলবো, সত্যি কিছু হয়নি। আচ্ছা থাক, কিচ্ছু বলতে হবে না। আমি হয়তো কখনো তোর নিজের বোনই হতে পারিনি, তাই আমার কাছে আজও তোর এত গোপনীয়তা। তন্নির মুখে এমন কথা শুনে মায়া তন্নিকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তারপর ধীরে ধীরে তন্নিকে সব কিছু বলতে থাকে। তন্নি মায়াকে জড়িয়ে ধরে মায়ার মাথায় হাত বোলাতে বোলাতে ভাবতে থাকে, বাচ্চা মানুষ না হয় ভুল করে একটা কথা বলে ফেলেছে, তার বলে তার ভাই তাকে এমন করে মারবে? মায়া আর কি সে সমান নাকি? তার তো একটু ধৈর্য ধরা উচিত ছিল। একটু পরে সবাই দরজার বাইরে দাঁড়িয়ে তন্নিকে ডাকতে থাকে বিয়ের আসরে নিয়ে যাওয়ার জন্য। মায়া তখন উঠে গিয়ে দরজা খুলে দিয়ে আসে। একটু পরে সুন্দরভাবে তন্নির বিয়ে সুসম্পন্ন হয়। মেয়ের বিয়ের সময় আরাফ খানের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। বিয়ে পড়ানো শেষে আরাফ খান নীরবের হাতে তন্নিকে তুলে দিয়ে ভাঙা গলায় বলল, বাবা, আমার কলিজার টুকরোটাকে তোমার হাতে তুলে দিলাম, ওকে একটু দেখে রেখো। নীরব এই বলে শ্বশুরকে আশ্বস্ত করলো যে আঙ্কেল, আমি আপনাকে কথা দিলাম, আমার জীবন দিয়ে হলেও আমি তন্নিকে আগলে রাখবো। বিদায়ের সময় আতিয়া বেগম, মায়া এবং তন্নির ফুপিরা কান্নায় ভেঙে পড়ে। কান্নার এক পর্যায়ে তন্নি নিজেও জ্ঞান হারায়।
তাই নীরব নিজে তন্নিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। তন্নির বিয়ের পর কেটে গেছে 7টা দিন। গতকাল রাতের ফ্লাইটে তন্নি ও নীরব পাড়ি জমিয়েছে অস্ট্রেলিয়াতে। নীরব অস্ট্রেলিয়ার অনেক বড় একজন হার্ট সার্জন। এই 7 দিনের মধ্যে তুর্যকেও মায়ার আশেপাশে আর দেখা যায়নি। খাবার টেবিলেও দুজন সামনাসামনি হয়নি। তুর্য যখন খাবার খেত তখন মায়া নিচে আসতো না। একটু আগেই মায়া আতিয়া বেগমের থেকে জানতে পারল তুর্য আজ লন্ডনে ফিরে যাবে। কথাটা শোনা মাত্রই মায়ার বুকের ভিতরে কেমন যেন মোচড় দিয়ে উঠল। দুপুরের দিকে লাগেজ নিয়ে রুম থেকে বেরিয়ে এলো তুর্য এবং ইমন। ড্রয়িং রুমে একটি সোফায় বসেছিল আতিয়া বেগম এবং আরাফ খান। তুর্যকে নিচে আসতে দেখি আতিয়া বেগম উঠে তুর্যকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। তারপর তুর্যকে ছেড়ে কান্না করতে করতে ইমনের মাথায় হাত বুলিয়ে দিলেন। মায়া কিছুটা দূরে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছিল, কিন্তু তুর্য সেদিকে একটা বারও ফিরেও না তাকিয়ে বাবা মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল। তুর্য চলে যাওয়ার পর আতিয়া বেগম মায়াকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো। ঘন্টাখানেক পর যে যার নিজের রুমের দিকে চলে গেল। মায়া নিজের ঘরে গিয়ে হাঁটুতে মুখ গুজে বসে কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পরে মায়ার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে বারবার কল আসে। মায়া প্রথমে কয়েকবার ফোনটা রিসিভ না করলেও শেষে ভাবলো এতবার কল করছে তাহলে প্রয়োজনীয় কল হতে পারে। কলটি রিসিভ করতেই ওপাশ থেকে ইমন বলে উঠল, এয়ারপোর্টে তুর্যের উপর হামলা হয়েছিল, তুর্যের বুকে গুলি লেগেছে, ওর অবস্থা খুব খারাপ, আমরা এয়ারপোর্টেই আছি, এয়ারপোর্টের ডক্টর তুর্যকে ট্রিটমেন্ট করছে। আর হ্যাঁ, আন্টি হার্টের পেশেন্ট, তাই আঙ্কেল আন্টিকে কিচ্ছু জানাবেন না প্লিজ, সম্ভব হলে আপনি এয়ারপোর্টে চলে আসুন। মায়ার হাত থেকে ফোনটা পড়ে গেল। মায়া ইমনের পুরো কথাটা শুনল কিনা কে জানে। মায়া রুম থেকে ভেসে আসলো বুক ফাটা আর্তনাদের শব্দ। সেই কান্নার শব্দ গিয়ে পৌঁছালো আতিয়া বেগম এবং আরাফ খানের কানে, কিন্তু কি জানি ভেবে তারা নিজেদের রুম থেকে বের হলো না। কান্না করতে করতে মায়া কোনো রকমে ফোনটা হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল নিজের রুম থেকে। ড্রয়িং রুমে এসে কাউকেই দেখতে পেল না, তাই কাউকে কিছু না বলেই বেরিয়ে গেল। মায়া কান্না করতে করতে গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে বলল এয়ারপোর্টে যেতে। 1 ঘন্টা পর মায়া এয়ারপোর্ট এসে পৌঁছালো। পরনে তার বাড়িতে পরার একটি নর্মাল সুতির 3 পিস। সারা রাস্তা পাগলের মতন কান্না করতে করতে এসেছে মেয়েটা। ওড়নাটা ভালো করে মাথায় টেনে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো মায়া। গাড়ি থেকে নামতেই তাড়াতাড়ি ইমনকে কল করলো। ওপাশ থেকে ইমন কল রিসিভ করতেই মায়া উতলা হয়ে বলতে থাকে, ভাইয়া আমি এয়ারপোর্টে চলে এসেছি, আপনারা কোথায় আছেন এখন, উনি কেমন আছেন? আমি কোথায় আসবো ভাইয়া? রিল্যাক্স, আপনি একটু শান্ত হন ভাবি, আপনি কোথায় আছেন আমাকে বলুন, আমি আসছি আপনার কাছে। আমি টার্মিনাল 2-এর সামনে দাঁড়িয়ে আছি। ওকে, আপনি ওখানেই দাঁড়ান, আমি আসছি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসুন ভাইয়া। তারপর মায়া ফোন রেখে দিল। মায়ার বুকের মাঝে নাম না জানা এক অশান্তির ঝড় বয়ে চলেছে। মায়া কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না, বারবার বুক ফেটে কান্না আসছে। 2 মিনিটের মাথায় ইমন এসে পৌঁছালো মায়ার কাছে। ইমনকে দেখে মায়া কান্না করতে করতে বলল, ভাইয়া উনি কোথায়? তুর্য ভিতরে আছে, ওর অবস্থা খুব খারাপ হওয়ার কারণে ওকে যত দ্রুত সম্ভব লন্ডনে শিফট করছি, আপনি আমার সাথে ভিতরে চলুন, আমি একবার আপনাকে ওর সাথে দেখা করিয়ে দিচ্ছি। ভাইয়া বাবাইকে বিষয়টি জানানো উচিত ছিল, দাঁড়ান আমি বাবাইকে একটা কল করি। না না, আঙ্কেলকে কিছু বলতে হবে না, আমি তন্নি এবং ওর হাজবেন্ডের সাথে কথা বলেছি, ওরাও বিষয়টি আঙ্কেল আন্টিকে জানাতে নিষেধ করেছে। মায়া আরাফ খানকে কল করতেই যাচ্ছিল, কিন্তু তন্নি আর নীরব আর খানবাড়ির কাউকে তুর্যের ব্যাপারে কিছু বলতে নিষেধ করেছে শুনে মায়া আর কল করলো না আরাফ খানকে। তারপর ইমন মায়াকে সাথে করে সব ফর্মালিটি পূর্ণ করে এয়ারপোর্টের ভিতর চলে গেল। মায়া তখন ইমনকে জিজ্ঞেস করে, আমরা এখানে কেন আসলাম? তুর্য এখানে আছে তাই? নীরব মায়ার দিকে তাকিয়ে দেখলো অনেকটা সময় কান্না করার ফলে মায়ার চোখ মুখ একদম শুকনো লাগছে। মায়ার গায়ের রং ফর্সা, তাই কান্না করলেই নাক গাল রক্তিম বর্ণ ধারণ করে। এয়ারপোর্টের ভিতরে গিয়ে তারা একটি গাড়িতে উঠল। ইমন তখন গাড়িতে থাকা একটি পানির বোতল মায়ার দিকে এগিয়ে দেয়। মায়ার অনেকটা সময় ধরে পানি পিপাসা অনুভূত হচ্ছিল, তাই মায়া বোতলটা খুলে একটু পানি খেয়ে নিল। তারপর গাড়ি চলতে শুরু করে। মায়া জানিয়ে যে গন্তব্য বেশি দূরে না, সামনে থাকা কোনো এক বিমানের কাছে গিয়ে নামতে হবে তাদের। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই মায়া কিভাবে যেন ঘুমিয়ে পড়ল। গাড়ি থামতেই ইমন বেশ কয়েকবার ডাকলো মায়াকে,
মায়ার যখন ঘুম ভাঙে তখন মায়া সুন্দর এবং পরিপাটি একটি রুমে নিজেকে আবিষ্কার করে। হঠাৎ মায়ার মনে পড়ে তুর্যের কথা মনে পড়তেই মায়া তাড়াতাড়ি করে উঠে বসলো। তারপর হঠাৎ করে কান্না করতে করতে বলতে থাকলো, তুর্য কোথায়? কি হয়েছে তুর্যর? আর আমি এখানে আসলাম কিভাবে? তারপর মায়া ভাবলো হয়তো অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কারণে সে জ্ঞান হারিয়েছিল। কারণ মায়া যদি ঘুমাতো তাহলে দু একবার ডাক দিলেই মায়ার সঙ্গে সঙ্গে উঠে পড়তো। তখন গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে পড়ার কারণে হয়তো ইমন তাকে এয়ারপোর্টের আশেপাশের কোনো হোটেল রুমে রেখে তুর্যকে নিয়ে চলে গেছে। এসব কিছু ভেবে মায়া কিছুক্ষণ হাঁটুতে মুখ গুজে কান্না করতে থাকে। তারপর কি যেন মনে হতেই ফোনটা খুঁজতে থাকে চারিদিকে। একটু খোঁজাখুঁজির পরে টেবিলের ওপরে তার ফোনটা পেয়েও যায়। ফোন হাতে নিয়ে মায়া প্রথমেই কল করে ইমনের কাছে, কিন্তু ফোনে কোনো সিগন্যাল পাচ্ছে না। তাই মায়া ভাবলো বাসায় গিয়ে বাবাকে সবটা জানাতে হবে। তাই মায়া আর দেরি না করে দ্রুত ওই রুম থেকে বেরিয়ে যেতে নিল। কিন্তু দরজার কাছে যেতেই মায়া বুঝতে পারলো দরজাটা বাইরে থেকে লক করা আছে। মায়া কিছুক্ষণ নিজে দরজাটি খোলার চেষ্টা করলো। যখন ব্যর্থ হলো তখন সাহায্যের জন্য চিৎকার শুরু করলো, হেল্প, কেউ আছেন? আমি এই রুমে আটকে গেছি, আমাকে প্লিজ এই রুম থেকে বের হতে সাহায্য করুন। কিন্তু কোথাও কারো শব্দ পাওয়া গেল না। মায়া বুঝতে পারলো তার সাথে এসব কি হচ্ছে। তার রুমের এক কোণে হাঁটুতে মুখ গুজে বসে আছে সে। কিছুক্ষণ পর খাবার প্লেট হাতে নিয়ে একটা ছেলেকে সেই রুমে ঢুকতে দেখা গেল। কারোর উপস্থিতি টের পেয়ে মায়া যখন মাথা তুলে তাকালো তখন মায়া যা দেখলো তা দেখার পর মায়া নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। খাবার প্লেট হাতে নিয়ে স্বয়ং আব্রাহাম খান তুর্য দাঁড়িয়ে আছে মায়ার সামনে। তুর্যকে সুস্থ অবস্থায় দেখে মায়া দ্রুত বসা থেকে উঠে তুর্যকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুক্ষণ পরে মায়া কান্না করতে করতেই তুর্যকে জিজ্ঞেস করতে থাকে, কিভাবে আপনার গুলি লাগলো? কারা আপনার উপর আক্রমণ করেছিল? তখনই তুর্য বলে ওঠে, সরি মায়া, তোমাকে মিথ্যে বলা হয়েছিল। আমার আসলে কোনো গুলিই লাগেনি। এয়ারপোর্টে আমার সাথে কোনো আক্রমণ হয়নি। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই মায়া তুর্যের গালে একটা চড় বসিয়ে দিল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আপনি এতটা নিচে নামতে পারেন। তুর্য ভাবতে পারেনি মায়া তাকে চড় দেবে। তবুও সে মায়াকে শান্ত করার চেষ্টা করে বলল, মায়া, আমার কথাটা আগে শুনো। কি শুনবো? শোনার মতন কিছু বাকি রেখেছেন আপনি? আমি আর আপনাকে এক বিন্দু পরিমাণও বিশ্বাস করি না। যে মানুষের আবেগ নিয়ে খেলতে পারে সে ঠান্ডা মাথায় খুনও করতে পারে। আমি এক্ষুনি মামনি আর বাবার কাছে যাব। এই মুহূর্তে তো সেটা আর সম্ভব না। কেন সম্ভব না? আমি এক্ষুনি চলে যাব এখান থেকে। মায়া এবং তুর্য এই মুহূর্তে যে রুমটাতে আছে সেই রুমটার এক পাশের দেওয়াল কাঁচের তৈরি। তুর্য সেই দেওয়ালে সাদা রঙের পর্দাটা এক টানে সরিয়ে ফেলে বলল, কারণ তুমি এখন দেশে না, লন্ডনে আছো। চলবে। গল্প অপ্রিয় সেই তুমি, লেখিকা প্রিয়া আফরোজ। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।